সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ তোমাদের গত ক্লাসে যে পর্যন্ত আমরা আলোচনা করেছি ঠিক তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। তো এই পরবর্তী অংশ আলোচনা করবার আগে একটা কাজ করা যেতে পারে যে আমরা পূর্বের দিনের যে অংশ আলোচনা করেছিলাম সেইটা একটু তোমাদের থেকে জেনে নিই। কি জানবো তো? আচ্ছা, দেখি তোমরা কে কত ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো বা জানতে পেরেছো সেটা আমি একটু জেনে নিই। আমরা পূর্বের ক্লাসে আগে একটু আমাকে বলো, পূর্বের ক্লাসে আমরা কোন অংশ নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা বজ্রের যে ধারণা, সেই ধারণার ক্ষয়ক্ষতি অনুসারে যে শ্রেণীবিভাগ হয় সেই সম্পর্কে আমরা নির্দিষ্ট আলোচনা করেছিলাম, তাই তো? কারণ প্রথম দিনের আলোচনায় আমরা প্রকৃতি অনুসারে যে বজ্রের শ্রেণীবিভাগ হয় সেটা আলোচনা করেছি। গত ক্লাসে ক্ষয়ক্ষতি অনুসারে আলোচনা করেছি আমরা, তাই তো? তাহলে আমাকে বলো, এই যে ক্ষয়ক্ষতি অনুযায়ী যে শ্রেণীবিভাগ আমরা জেনেছি বা বুঝেছি, আলোচনা করেছি, তাহলে শ্রেণীবিভাগগুলো কি কি? বাহ, খুব ভালো। দুটি ভাগে বিভক্ত করা যায় বা ভাগ করা যায়। একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য আর একটা হচ্ছে বিষহীন বর্জ্য। খুব ভালো বলেছো। তাহলে এই বিষাক্ত বর্জ্য আর বিষহীন বর্জ্য এই দুটো সম্পর্কে আমাকে কে বলতে পারবে? একটু বলো দেখি, শুনি আমি একটু। আচ্ছা, হ্যাঁ বলো। তাহলে বিষাক্ত বর্জ্য তার মানে অর্থাৎ যে বর্জ্য বা যে সমস্ত বর্জ্য মানুষ সহ পরিবেশের ব্যাপক ক্ষতি করে, তাই তো? সে রোগ জীবাণু বৃদ্ধি করে রোগ সৃষ্টি করতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করতে পারে। তাহলে সেই সমস্ত পদার্থকে আমরা বলবো বিষাক্ত বর্জ্য। খুব ভালো বলেছ। আচ্ছা, বিষাক্ত বর্জ্যের কি কি উদাহরণ আমরা বলতে পারি? বিভিন্ন রকমের ধাতু হতে পারে, সীসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক এই পর্যন্ত হতে পারে। বিভিন্ন ভারী ধাতু হতে পারে, তাই তো? বিভিন্ন ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। কারণ তোমরা এই করোনা ভাইরাসের পর থেকে একটা ভাইরাস সম্পর্কে সবাই খুব ভালোভাবে পরিচিত লাভ করেছো, যে এমন একটা ভাইরাস, যে ভাইরাস আমাদের কি বলবো, প্রত্যেকটা দেশই আক্রান্ত হয়েছিল, পৃথিবীতে এসে সবাইকে গৃহবন্দী করে দিয়েছিল। মনে আছে তোমাদের? হ্যাঁ, তখন তোমরা ছোট ছিলে। সবাইকে গৃহবন্দী করে দিয়েছিল। সেই ভাইরাস এতটাই মারাত্মক যে ভাইরাসের প্রভাবে কত মানুষ তার কাছের প্রিয়জনকে তারা হারিয়ে ফেলেছে। তাই এই রকম ভাইরাস, যেটা হচ্ছে বিষাক্ত বর্জ্য বা বিষাক্ত ভাইরাস হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, বিষাক্ত বর্জ্যের পরে আরো একটা কি ছিল? বিষহীন বর্জ্য। খুব ভালো। তো বিষহীন বর্জ্য কোনগুলো? ঠিক উল্টোটা হবে। অর্থাৎ যে সমস্ত পদার্থ মানুষের কোনো বা পরিবেশের কোনো সেই অর্থে ক্ষতি করে না এবং এদের কোনো বিষের প্রক্রিয়া নেই বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই সমস্ত পদার্থকে বা দ্রব্যকে আমরা কি বলতে পারি? বিষহীন বর্জ্য। অর্থাৎ সাধারণ বর্জ্য যেগুলো আমার তোমার বাড়ি থেকে গৃহস্থালী থেকে যে দ্রব্যগুলো, শাকসবজির খোসা বা বিভিন্ন মাছ মাংসের যে বিভিন্ন আঁশ বা ডিমের খোসা হতে পারে, এগুলো হতে পারে। এবং এগুলো কি হয়, পরিবেশে সহজে মিশে যায়। ভেরি গুড। এগুলো পরিবেশে সহজে মিশে যেতে পারে। সেই সমস্ত দ্রব্যকে আমরা কি বলছি? বিষহীন বর্জ্য। কারণ আমি তোমাদের বলেই দিয়েছিলাম, বিষাক্ত অর্থাৎ বিষ যেটা, সেটা ক্ষতি অবশ্যই। এই ধারণা আমাদের রয়েছে যে বিষাক্ত দ্রব্য মানে সেই দ্রব্যটা আমাদের ব্যাপকভাবে। তাহলে আমরা এইভাবে বিষাক্ত দ্রব্য এবং
বিষহীন দ্রব্যের বা বর্জ্যের পৃথকীকরণ বা আলাদা আমরা চিহ্নিত করতে পারি। যেটা বেশি ক্ষতিকারক সেটা অবশ্যই বিষযুক্ত বা বিষাক্ত বর্জ্য, আর যার বিষহীন যে দ্রব্যগুলো বা বর্জ্য পদার্থগুলো যেগুলো সহজে আমাদের মানুষ তথা পরিবেশে সে অর্থে ক্ষতি করতে পারে না বা ক্ষতি করছে না, সেগুলোকে আমরা বলছি বিষহীন বর্জ্য। আচ্ছা, এতক্ষণে যে প্রশ্নগুলো করলাম সবাই উত্তর দিচ্ছ। আরো দু একটা আমি প্রশ্ন একটু করব। সেটা হচ্ছে যে প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়ার ভিত্তিতে আবার বজ্রের কিছু শ্রেণীবিভাগ করা হয়েছিল, সেটা কি কি বলতো? একটা জৈব ভঙ্গুর বজ্র পদার্থ আর একটা হচ্ছে জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। তার মানে কি বলতো তোমরা? হ্যাঁ, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, অর্থাৎ যে দ্রব্যগুলো সহজেই পরিবেশের সাথে মাটিতে মিশে সেগুলোর অস্তিত্ব হারিয়ে যায়, সেগুলো আর সেইভাবে পড়ে থাকতে দেখা যায় না, সেই সমস্ত দ্রব্যগুলোকে আমরা কি বলছি? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, তাই তো? এগুলো উদাহরণ কি কি ছিল? উচ্ছিষ্ট খাদ্য, ফলমূল, পচা ফলমূলের খোসা বা সবজির খোসা, তুলো, ব্যান্ডেজ, জামা কাপড়, এগুলো কি পচে যায়? সহজেই পচে যায়। হয়তো দেখা গেল একদিনে পচবে না, কিছু কিছু জিনিস 1 2 দিন 4 দিন 5 দিনে আর তুমি তার আর কোনো চিহ্ন পাবে না। আবার কিছু কিছু যেমন জামা কাপড় বা তুলো, এগুলো হয়তো একটু সময় লাগবে, 5টা দিন 7টা দিন 10টা দিন, কিন্তু তারপরেই দেখবে এই দ্রব্যগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে যাচ্ছে। মিশে যায় বলে কি বলা হচ্ছে? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আর একটা যে দ্রব্যের কথা আমরা বলেছিলাম সেটা কি ছিল? নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, অর্থাৎ ঠিক এর বিপরীত অবস্থা। এই দ্রব্যগুলো সহজে মাটিতে মিশতে পারে না, তাই তো? দীর্ঘদিন ধরে এগুলো পরিবেশের ওপরে থাকতে দেখা যায়, মাটির ওপরে, ভূমির ওপরে পড়ে থাকতে দেখা যায়, এগুলো সহজে মাটিতে মিশে যায় না। সেগুলো কি কি? প্লাস্টিক হতে পারে, পলিথিন হতে পারে, বিভিন্ন প্লাস্টিকের খেলনা, ভাঙা চেয়ার টেবিল, কাঁচ, বালতি, মগ, এই সমস্ত দ্রব্যগুলো। এগুলো সহজে দেখবে, তুমি যদি আজকে একটা দ্রব্য ফেলে রাখো, তুমি 10 থেকে 20 বছর পরেও যদি সেই জায়গাটায় একটা প্লাস্টিক যদি দেখতে পাও, কিন্তু দেখতে পাবে, যদি খোঁজো তাহলে দেখতে পাবে যে প্লাস্টিকটা তুমি কতদিন আগে ফেলেছিলে এর কোনো পরিবর্তন হয়নি, পরিবেশের সাথে মিশে যায়নি। এই যে চিপসের প্যাকেট, বিভিন্ন লজেন্সের প্যাকেট, চিপসের প্যাকেট আমরা খেয়ে যত্রতত্র ফেলে দিই বা ফেলে রাখি, এগুলো কিন্তু পরিবেশে সরাসরি মিশে যেতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আমরা জৈব ভঙ্গুর মানে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা করেছিলাম, পার্থক্য আমরা করেছিলাম। তো এই পার্থক্যটাই তোমরা বলতে পারলে, ঠিক আছে? আমরা গত ক্লাসের প্রশ্নোত্তর পর্ব আলোচনা সম্পর্কে যে প্রশ্নোত্তর আলোচনা, সেটা আমরা এখানটাতেই শেষ করছি। এবার আজকে আমরা যে অংশ আলোচনা করব, নতুন যে অংশ, সেই সম্পর্কে একটু এবার তোমাদেরকে বলি। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, যেটা প্রত্যেকদিন আমি বলে থাকি, এবং আলোচনার মধ্যে মধ্যে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসাও করব যে তোমরা কতটা ভালোভাবে মনোযোগ সহকারে এগুলো শুনছো। তোমরা একটু অবশ্যই শুনবে, এবং কারো যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমাদের আলোচনার বিষয়বস্তু, যেটা আমরা যে অধ্যায় সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করছি, 4র্থ অধ্যায়, তার নাম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্যের উৎস, এই সম্পর্কে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। দেখো, আমরা যে বজ্র পদার্থ ধারণা বা কাকে বলে, কি কি বজ্র পদার্থ শ্রেণীবিভাগ, সবগুলো জেনেছি, কিন্তু এগুলো একসাথে আমরা জেনেছি যে এই দ্রব্যগুলোকে আমরা এই ধরনের বিষাক্ত বা বিষহীন বা কঠিন বলতে পারি, তরল বলতে পারি, গ্যাসীয় বলতে পারি। এবার এই যে বজ্র পদার্থগুলো পরিবেশে আসছে কোথা দিয়ে, সব থেকে বেশি উৎস কোথা থেকে হচ্ছে, বাড়ি থেকে হচ্ছে, শিল্প কলকারখানা থেকে হচ্ছে, না কৃষিজ জায়গা থেকে হচ্ছে, সেই সম্পর্কে আমরা জানব, ঠিক আছে?
এবং আমি তোমাদেরকে এই ক্লাসের শুরুতে, মানে এই অধ্যায়ের শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা যদি একটু বাস্তব পরিবেশে একটু চোখ মেলে দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু বর্জ্যের পাহাড় হয়ে জমা রয়েছে। এরকম তোমার বাড়ির চারিপাশ হয়তো, বা আমাদের নিজের বাড়ির চারিপাশ হয়তো আমরা পরিষ্কার রেখেছি, কিন্তু সেই যে পরিষ্কার করার জন্য যে নোংরাটা, সেটা আমরা আবার যত্রতত্র যেখানে সেখানে গিয়ে ফেলে দিয়ে আসছি। সেই সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে, এবং শুধুমাত্র আমাদেরকে সচেতন হলেই হবে না, তার সাথে সাথে যে সরকার কর্তৃক, পৌরসভা কর্তৃক, পঞ্চায়েত কর্তৃক যে নোংরা কালেকশন যে গাড়িগুলো হয়, ওয়েস্ট কালেকশন কার, সেইগুলো যদি পাড়ায় পাড়ায় না আসে, তাহলে মানুষ যেখানে সেখানে নোংরা ফেলবে, মানুষ তো আর বাড়ির চারিপাশে নোংরা জমিয়ে রাখতে পারবে না। তো সেটাও তাদেরকেও বা সরকারের দিক থেকেও সঠিক পদক্ষেপ নিতে হবে, তাহলেই আমরা আরো বেশি করে সচেতন হতে পারবো। তো দেখি আমাদের কোন জায়গাগুলো থেকে উৎস কেমন ভাবে হয়, কি কিভাবে আসে, সেগুলো আমরা একটু দেখব, আলোচনা করব এখানে, ঠিক আছে? তাহলে বজ্রের উৎপাদন ও ব্যবহারের কেন্দ্রকে, তার মানে বজ্রের উৎপাদন হচ্ছে, ধরো আমার বাড়িতে আমি যে জিনিসটা, একটা সবজি কিনে আনলাম, সেখান থেকে যে বজ্রটা, বা একটা প্লাস্টিকের খেলনা কিনে এনেছি, খানিক দিন পরে সেটা ভেঙে গেল, বা আর সেটা আর খেলা উপযোগ্য নয়, ফেলে দেবো, বা কোনো একটা জিনিস আসে, আমি তেল কিনে, তেলের প্যাকেট হতে পারে, একটা গিফট কিনলাম, তার যে বাক্স, কার্টুন, র্যাপিং করা, সেগুলো তো প্রয়োজন হচ্ছে না, তাহলে এগুলো কিন্তু বর্জ্যই হচ্ছে। তাহলে এগুলো কোথায় উৎস হচ্ছে? গৃহস্থালিতেই হচ্ছে, এবং ব্যবহারের কেন্দ্রকেই বর্জ্যের উৎস বলা হচ্ছে। এগুলো নানান ধরনের রয়েছে। কি কি নানান ধরনের রয়েছে? তো এরকম ভাবে গৃহস্থালী, কৃষিজ, শিল্পজ বিভিন্ন ভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করি। আর কারোর যদি কোথাও কোনো সমস্যা হয়, আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। আর প্রথমে আমরা গৃহস্থালী। আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির আশেপাশে কোনো ভ্যাট আছে? অনেকের বাড়ির আশেপাশে ভ্যাট দেখতে পাওয়া যায়, খানিকটা হয়তো দূরে, 100 মিটার 50 মিটার দূরে। আচ্ছা আর বলো তো, তোমাদের বাড়িতে কি গাড়ি আসে, নোংরা কালেকশনের যে গাড়ি, সেগুলো কি আসে? আচ্ছা, খুব ভালো। তাহলে আসলে কি করো তোমরা? বাড়ির যে জমে থাকা নোংরাটা, সেগুলো বাড়ির চারিপাশে না ফেলে এই গাড়িগুলোতে দিয়ে দেওয়া হয়। দেখো এই যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, এরা কি করছে? পাড়ায় পাড়ায় ঘুরে এই নোংরাগুলোকে কিন্তু তারা কালেক্ট করছে। কালেক্ট করে তারা একটা নির্দিষ্ট বড় গাড়িতে ফেলবে, ফেলে নিয়ে গিয়ে সেগুলো আবার তারা আরো বড় জায়গায় ফেলে সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে তারা। সেগুলো আমরা পরে জানবো। আগে দেখি কি কি জায়গা থেকে এই বজ্রের উৎস হচ্ছে, সেটা আমরা দেখি। তাহলে প্রথমে গৃহস্থালী। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এই দৈনন্দিন জীবনযাপনের, বাড়িঘর থেকে যেসব ব্যবহার, অর্থাৎ অযোগ্য বজ্রদ্রব্য উৎপন্ন হচ্ছে, তাদেরকে কি বলা হচ্ছে? গৃহস্থালী বর্জ্য বলা হচ্ছে। তার মানে বাড়ি থেকেই এই দ্রব্যগুলোর এই হচ্ছে বলে তাকে গৃহস্থালী বর্জ্য বলা হচ্ছে। এবং এগুলো মূলত জৈব ভঙ্গুর হচ্ছে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, ঠিক আছে? এবং কম্পোস্ট সার ও বায়োগ্যাসও তৈরি করা যায়, অর্থাৎ যেগুলো সহজে পচনযোগ্য, পচে যায়, বায়োডিগ্রেডেবল যেগুলো, সেগুলো থেকে কি করা যায়? সহজেই কম্পোস্ট সার অর্থাৎ জৈব সার এবং বায়োগ্যাস তৈরি করা যায়, ঠিক আছে? এই গৃহস্থালী থেকে কি কি ধরনের বজ্রদ্রব্য উৎপাদিত হয় বা গ্রহণ করা হয়, সেগুলো একটা আমরা চার্ট আছে, দেখি সেইগুলো কি কি। খাদ্য উপকরণ অর্থাৎ খাদ্যের উপকরণ, সেটা কি? শাকসবজি, ফলমূলের খোসা, অবশিষ্ট মাছ মাংসের উচ্ছিষ্ট অংশ, এগুলো তোমাদের বাড়িতে প্রত্যেকদিন জমে। তুমি যে প্রত্যেকদিন সকাল, মানে ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, আবার ডিনার করছো, যে 3 বেলা যে খাচ্ছি আমরা, কিছু না কিছু পরিমাণ উচ্ছিষ্ট এগুলো তৈরি হয়। তাহলে খাদ্যের উপকরণ থেকে গৃহস্থালীতে এই বর্জ্য দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে, উৎস হচ্ছে, হচ্ছে তো? আচ্ছা, আর কি হচ্ছে? কাগজ খণ্ড। দেখবে
অনেক সময় পুরাতন খবরের কাগজ আমরা কোথাও বিছিয়ে রেখেছি, নোংরা হয়ে গেছে, কাগজের ঠোঙা, পুরাতন ছেঁড়া বই, অনেক দিন হয়ে গেলে কিছু খাতাপত্র আমরা বাড়ি থেকে সেগুলো আমরা আবার ফেলে দিই, সেগুলো প্রয়োজন যেহেতু লাগে না। খবরের কাগজ হতে পারে, ছেঁড়া বই হতে পারে, এগুলো কিন্তু একটা বর্জ্য দ্রব্য হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এরপরেও রয়েছে প্লাস্টিক জাত দ্রব্যাদি। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে তোমরা প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করো, কি কি প্লাস্টিকের জিনিস ব্যবহার করো? আচ্ছা, খুব ভালো। প্লাস্টিকের ও বললো যে বালতি, মগ ইউজ করে। আচ্ছা, যে প্লাস্টিকে করে বিভিন্ন ধরো ম্যাগি কিনছো, সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার কিনছো, এগুলো সব প্লাস্টিকের বোতলে দিচ্ছে, তেল প্লাস্টিকের বোতলে দিচ্ছে, এগুলো বা প্লাস্টিকের প্যাকেটে দিচ্ছে। চেয়ার ব্যবহার করো বাড়িতে, চেয়ার বা তারপরে যে কোনো গিফটের প্যাক হতে পারে, পলিথিনের প্যাকেট হতে পারে, ছেঁড়া ভাঙা বিভিন্ন প্লাস্টিক হতে পারে। তুমি ছোটবেলায় যে খেলনাগুলো খেলতে, সেগুলো বেশিরভাগ কি ধরনের ছিল? প্লাস্টিকের ছিল। পাজেল বিভিন্ন খেলতে, সেগুলো কিসের ছিল? প্লাস্টিকের ছিল। সেগুলো তাহলে আজকে ব্যবহার হচ্ছে না, না হওয়ার জন্য কি হচ্ছে, সেগুলোকে আমরা ফেলে দিতে বাধ্য হচ্ছি। তাহলে এগুলো কিন্তু বর্জ্যদ্রব্য হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। কাঁচজাত দ্রব্য, কি কি কাঁচের জিনিস ব্যবহার করো? দেখবে অনেক সময় আমরা যে চায়ের কাপ বা কাঁচের বিভিন্ন জার, যেগুলোতে বাড়িতে বিভিন্ন জিনিসপত্র রাখা থাকে, বা কাঁচের অনেক সময় একটু শোপিস টাইপের যেগুলো ঘর সাজানোর জিনিসপত্র থাকে, ওষুধের বিভিন্ন শিশি, সেগুলোও কাঁচের হয়। এগুলোও তাহলে পরিত্যক্ত, ব্যবহার করার পর পরিত্যক্ত হয়ে যায় বা যদি ভেঙে যায়, তাহলে সেগুলোকে আর আমরা ব্যবহার করতে পারি না। পারা যায় কি? পারা যায় না তখন। এরপরেও রয়েছে দেখো কাঠের দ্রব্যাদি, বিভিন্ন পরিত্যক্ত কার্ডবোর্ড বা প্যাকিং বাক্স, যেগুলো ধরো তুমি কিছু কিনলে, জুতো বা অনলাইনে অনেক সময় অর্ডার করলে দেখবে এখন বড় বড় বাক্সে করে দিয়ে যায়। টিভি, ফ্রিজ, এই যে বড় বড় বাক্স, এগুলো তো আমরা ব্যবহার করতে গেলে ওই বাক্সের কোনো প্রয়োজন হয় না, বিভিন্ন কার্টুন। তো এইগুলো কিন্তু তখন পরিত্যক্ত কার্ডবোর্ড হিসাবেই ফেলে দেওয়া হয়। ধাতব দ্রব্য, টিন, লোহাজাত বাড়ির বিভিন্ন পুরাতন সামগ্রী, যেমন পাইপ লাইন বা পাম্প লাইনের বিভিন্ন জিনিসপত্র, যেগুলো বিভিন্ন সময় ব্যবহার করার পর আর সেগুলো কোনো কাজে লাগানো যায় না, সেগুলো। নির্মাণ সামগ্রী কি কি রয়েছে? গৃহ নির্মাণে ভাঙা ইট, কাঁকর, লোহার টুকরো, তাহলে এই যে রড যেগুলো ঢালাই করার কাজে প্রয়োজন হয়, বা কাঁকর, ভাঙা ইট, তারপরে ইট বালি, মানে বালি আর সিমেন্টের একটা মিশ্রণ, সেটাও যদি বেশি হয়ে যায়, বা প্লাস্টারের ভাঙার টুকরো অংশ, সেগুলো কিন্তু গৃহস্থালী থেকে মানে নির্গত বর্জ্য পদার্থ। নোংরা তরল জল, সেগুলো কি আছে? বাথরুমের সাবান জল, যেটা আমরা প্রত্যেকদিন স্নান করার সময় সাবান মাখলে সাবান জল, শ্যাম্পুর জল, রান্নাঘরের বাসন ধোয়া জল, এছাড়াও মানুষ ও গবাদি পশুর মলমূত্র, এগুলোও কিন্তু এই গৃহস্থালী থেকেই উৎস হয়। ঠিক আছে, দেখো গৃহস্থালী থেকে এরকম ভাবে এই যে বোতলগুলো, এই বোতলগুলো আমরাই ব্যবহার করি, ব্যবহার করে আমরাই ফেলে দিচ্ছি পরিবেশে। সেগুলো একটা জায়গায় করা হয়, যেগুলোকে আবার রিসাইক্লিং করা যেতে পারে বিভিন্ন টুকরো টুকরো হয়ে বিভিন্নভাবে। আর বাড়ির এই যে খোসা, শাক সবজি, ফল মূলের পচে যাওয়া জিনিসপত্রগুলো, এগুলো আর নির্দিষ্ট জায়গায় রাখলে কি হবে? এগুলো পচে যেতে পারে, খুব সহজেই পচে যাবেও। ঠিক আছে, এরপরে 2 নম্বরে যে অংশটা আমরা জানবো, সেটা হচ্ছে শিল্পজাত দ্রব্য এবং এই শিল্পজাত দ্রব্যের উৎসগুলো। যে শিল্প, বিভিন্ন বড় বড় যে শিল্প কলকারখানা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, তার জন্য কোথায় কোথায় কিভাবে এই দ্রব্যগুলো বা বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, সেগুলো একটু জানি আমরা। তো শিল্পজাত যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো কি কি রয়েছে? শহরাঞ্চলের কারখানায় শিল্পপণ্য উৎপাদনকালে যেসব অনুপযোগী বর্জ্যদ্রব্য উৎপন্ন হয়, তাহলে এদেরকে আমরা শিল্প বর্জ্য বলছি, অর্থাৎ শিল্প ক্ষেত্রেই এগুলো আমরা উৎপাদন হতে দেখি। ঠিক আছে, এগুলো মূলত বিষাক্ত হতে পারে, কিছু কিছু জৈব অভঙ্গুর, অর্থাৎ যেগুলো সহজে মিশে যেতে পারে না। তো এই শিল্প বর্জ্য পদার্থগুলো কঠিন হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাসীয় প্রকৃতিরও হতে পারে, এবং এগুলি কি হচ্ছে, পরিবেশ দূষণের মাত্রা কিন্তু সর্বাধিক। এগুলো পরিবেশে
মানে দূষণ করার মাত্রা, যেমন আমরা ধরো এই যে শাকসবজি ফলমূলের খোসা, এগুলো কি অতটা দূষণ হয়? সেই পরিমাণ দূষণ হয় না বা হতে করে দেখা যায় না। কিন্তু এই শিল্পজাত যে দ্রব্যগুলো বা পদার্থগুলো, এগুলো কিন্তু এই পরিদূষণের মাত্রা অনেকটাই বেশি, এবং এগুলো অ্যাসিড বৃষ্টি এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাতেও সাহায্য করে। কারণ দেখো, এই যে কলকারখানার ধোঁয়া, যে বিষাক্ত ধোঁয়া, এগুলো বাতাসে গিয়ে মিশছে, মেশার ফলে অ্যাসিড বৃষ্টি হতে পারে এর জন্য, এবং পরিবেশ দূষণও ব্যাপক মাত্রায় হতে পারে। ঠিক আছে? এবং শিল্প উৎপাদনের প্রকৃতি অনুসারে এই বর্জ্যের চরিত্র বদলে যায়। কিছু কিছু সময় ভারী ধাতু, রাসায়নিক দ্রব্য, গ্রিন হাউস গ্যাস, অ্যারোসল, নোংরা জল, এগুলো কিন্তু বিভিন্ন শিল্প অনুযায়ী, সে বিভিন্ন শিল্পের তাদের কার্যকারিতা অনুযায়ী, সব ধরনের শিল্প তো একই নয়। যেমন ধরো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু ধোঁয়াই নির্গত হবে এবং সেখান থেকে একটা গরম জলও নির্গত হয়। বা বিভিন্ন ধরো রাসায়নিক কারখানা, যে রাসায়নিক পদার্থ নির্গত হবে। জামা কাপড়ের রং করার কারখানা থেকে, সেখান থেকে ক্ষতিকর এই যে কালার জল, সেগুলো পরিবেশে মিশছে। তো এরকম ভাবে বিভিন্ন প্রকৃতি অনুসারে, শিল্পের প্রকৃতি অনুসারে কিন্তু এই চরিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো কি কি বর্জ্য উৎপন্ন হয় দেখি আমরা। সেটা হচ্ছে তেল শোধন ও পেট্রোরসায়ন, যে এই যে শিল্প, এই শিল্প থেকে কি কি নির্গত হচ্ছে। এখান থেকে হাইড্রোকার্বন, ফেনল, চর্বি, জ্বালানি তেল, নোংরা জল, N2O, CO2, SO2, CO, মানে অর্থাৎ নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড এবং কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু এই তেল শোধন পেট্রোরসায়ন শিল্প থেকে নির্গত হয়। তোমাদেরকে এইটা নির্দিষ্ট করে মনে রাখতে হবে যে এই যে হাইড্রোকার্বন বা ফেনল, চর্বি, জ্বালানি তেল, এগুলো কোন ধরনের শিল্পজাত জায়গা থেকে এগুলো উৎপন্ন হতে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক শিল্প। এই রাসায়নিক শিল্প বলছে, রাসায়নিক শিল্প থেকে কি কি দ্রব্য নির্গত হয়? সালফার, ফসফরাস, অ্যাসিড, গ্রিনহাউস গ্যাস, এগুলো সবই এই রাসায়নিক শিল্প কারখানা থেকে নির্গত হয়। ধাতু নিষ্কাশন ছাই থেকে কি কি নির্গত হয়? এই ধাতু নিষ্কাশন শিল্প থেকে ছাই, গরম জল, অর্থাৎ যেখানটাতে ধাতুকে প্রচন্ড তীব্র উত্তাপে গলানো হয়, তাহলে একটা ছাই সেখান থেকে নির্গত হয়। জ্বালানিটা পোড়ানো হচ্ছে, ছাই নির্গত হচ্ছে। গরম জল, লোহা, তামা, এবং সবটুকু তো আর আমরা তৈরি করতে পারছি না। কিছু কিছু ছাঁট মাল, কিছু কিছু এমন কিছু উপযোগী দ্রব্য নয়, সেগুলো নির্গত হয়ে যায়। তামা, সীসা, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পারদ, গ্রিনহাউস গ্যাস, এইগুলো ধাতু নিষ্কাশন শিল্প থেকে নির্গত হচ্ছে, উৎস হচ্ছে। সিমেন্ট ও অ্যাসবেস্টাস শিল্প। এই সিমেন্ট ও অ্যাসবেস্টাস শিল্প থেকে সূক্ষ্ম ভাসমান, অর্থাৎ সিমেন্টের যে সূক্ষ্ম ভাসমান কঠিন কঠিন কণা, সেগুলো কিন্তু বাতাসে মিশে যেতে পারে। এরপর রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এখান থেকে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্যের অবশিষ্টাংশ, এবং যেহেতু বারবার ধোয়া হয় করে বা প্যাকেটজাত করা হয়, তো সেখান থেকে নোংরা জল দেখতে পাওয়া যায়। কৃষিভিত্তিক শিল্প কি কি রয়েছে? সেলুলোজ, কাগজের অবশিষ্টাংশ, ব্লিচিং পাউডার, আখের ছিবড়া, এগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ কৃষিজাত থেকে এগুলো কিন্তু উৎস হতে পারে। তোমরা এখন দেখেছো আখের ছিবড়ার প্লেট দেখেছো? হ্যাঁ, আখের ছিবড়ার প্লেট, অর্থাৎ এগুলো কিন্তু প্রক্রিয়াকরণ, অর্থাৎ এগুলোকে পুনরায় ব্যবহার করা হচ্ছে। আখের ছিবড়া ফেলে দিলে তো মাটিতে মিশে যায়, ঠিক আছে, কিন্তু এগুলোকে আবার নতুন করে সেগুলোকে মানে কি বলবো, পরিশুদ্ধ করে প্লেটের আকার দেওয়া হচ্ছে। ঠিক আছে? তারপর বৈদ্যুতিন শিল্প রয়েছে, যেটা ইলেকট্রনিক্স, বর্জ্য বলা হয়। এই যে আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এই যে এত মোবাইল যে বিক্রি হচ্ছে, সব মোবাইল কি থেকে যাচ্ছে? কোনো রকম ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে খারাপ হয়ে যেতে পারে। বিভিন্ন সার্ভিস সেন্টার, বিভিন্ন দোকানে গেলে দেখবে কত পরিমাণ মোবাইল ফোন সেখানে তারা সারাই করতে পারেনি, সব পড়ে আছে। এছাড়াও টিভি, বিভিন্ন টিভি যন্ত্রাংশ, লাইট, আরও বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রাংশ, সাউন্ড বক্স থেকে শুরু করে লাইটের বিভিন্ন এগুলো থেকেও কিন্তু বজ্র পদার্থ তৈরি হতে পারে।
বিদ্যুৎ শিল্প থেকে ছাই তৈরি হয়, যেটা বলছিলাম, কয়লা পুড়িয়ে ছাই তারপরে বিদ্যুৎ হয়। ফ্লাই অ্যাশ, গরম জল, তেজস্ক্রিয় পদার্থ, এগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে তৈরি হয়। এই শিল্পজাত দ্রব্যের বর্জ্যের উৎস হচ্ছে এইগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথমে আমরা কি জানলাম? গৃহস্থালী। 2 নম্বরে কি জেনেছি? শিল্প। 3 নম্বরে কৃষিকাজ থেকে কি কি দ্রব্য বজ্র হিসাবে, বজ্রের উৎস দেখা যায়, সেগুলো কি কি? দেখো ছবিতে তোমরা বুঝতেই পারছো, বিভিন্ন রকমের আমরা এই যে ধান কাটার পরে যে মাঠে যে অংশগুলো পড়ে থাকে, যেগুলো খড় বলা হয়, বা আখের ছিবড়া, যে ভুট্টার বিভিন্ন অংশ, এই যে ফল, সব ফল তো আর থাকে না, অনেক সময় কিছু হয়তো কোনো কারণে হয়তো নষ্ট হয়ে যায়, পোকায় লেগে যায়, নষ্ট হতে পারে। বিভিন্ন কাঠের টুকরো হতে পারে, বাঁশের বিভিন্ন টুকরো হতে পারে। ঠিক আছে? শুধু ধান নয়, গমেরও এরকম তাদের অংশগুলো পড়ে থাকে। তো সেগুলো কিভাবে হয়? গ্রামাঞ্চলে চাষবাস এবং পশুপালন থেকে, কিভাবে? চাষবাস এবং পশুপালন থেকে যেসব অযোগ্য বর্জ্য দ্রব্য, যেগুলো প্রয়োজনে লাগে না, এই অযোগ্য বর্জ্য দ্রব্য উৎপন্ন হয়, তাদের কৃষিজ বর্জ্য বলা হয়। এগুলো মূলত কি? এগুলো মূলত জৈব ভঙ্গুর হয়। ঠিক আছে? আর কিন্তু এইগুলো কিন্তু পরিবেশে সেই অর্থে ক্ষতি করে না। পরিবেশে কি করছে? মাটির সাথে সহজেই মিশে যায়, মাটির উর্বরতা বজায় রাখে এবং জলের ইউট্রিফিকেশন ও মাটি দূষণ করে। ঠিক আছে? উদাহরণ কি কি? ফলের অবশিষ্টাংশ, অর্থাৎ এই যে ফল খাচ্ছি, ফল বা ফসলের, যাই ফলটাও তো ফসল, চাষ করা ফসল, শস্যের মূল, কাণ্ড, ফুল ও ফলের শুকনো অংশ, এগুলো হচ্ছে পরিত্যক্ত ফসল হিসাবে, বা এগুলো কিন্তু বর্জ্য পদার্থ হিসাবে লক্ষ্য করা যায়। পশুর মলমূত্র, গৃহপালিত গরু, মহিষ, ছাগল, শূকর, মুরগির মলমূত্র, এগুলো পশুর মলমূত্র হিসাবেও আমরা, মানে যেহেতু সবটা চাষ করা হয়, পোড়ানো ও পচন, ছাই, অর্থাৎ কোনো কিছু পোড়ালে কি হয়? ছাই উৎপন্ন হয়। হাইড্রোজেন, সালফাইড, মিথেন, অ্যামোনিয়া। দেখো আমরা প্রথমেই পড়েছিলাম যে গৃহস্থালী বা এই শাকসবজি জাত পচন যখন হয় এই ফসল দ্রব্যগুলোর, এখান থেকে মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। মিথেন গ্যাস এবং কিছু কিছু জায়গা থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। সেই জন্যই পচে যাওয়া বিভিন্ন দ্রব্য থেকে বলা হচ্ছে সালফাইড, মিথেন, অ্যামোনিয়া, এগুলো উৎপন্ন হতে দেখা যেতে পারে। সার ও কীটনাশক, নাইট্রেট, ফসফেট, সালফেট জাতীয় সার, ক্লোরিনেটেড, হাইড্রোকার্বন জাতীয় কীটনাশক, ধোয়া জল, এগুলো অর্থাৎ যে বিভিন্ন কৃষিজ ফসল তাদেরকে উৎপন্ন বাড়ানোর জন্য সময় সার প্রয়োগ করা হয়। তো এই সারগুলো থেকেও কিন্তু, বা কীটনাশক দেওয়া হয়, এগুলো জলের সাথে মিশে কিন্তু এই দ্রব্য বা বর্জ্য দ্রব্য উৎপন্ন হতে পারে। ঠিক আছে? তাহলে কৃষিকাজটা হলো। এরপর রয়েছে পৌরসভা। পৌরসভা কিন্তু নিজে, এটা মাথায় রাখতে হবে, পৌরসভা নিজে কোনো হয়তো সেই অর্থে বজ্রদ্রব্য উৎপন্ন বা উৎস করে না। এরা মূলত যেগুলো কি করে সেটা হচ্ছে যে আমাদের গৃহস্থালীর, অর্থাৎ বাড়ি এবং বিভিন্ন অফিস বা বিভিন্ন বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান বাড়ির, সেখান থেকে অপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, যেগুলো আর প্রয়োজন হচ্ছে না বা নষ্ট হয়ে যাওয়া দ্রব্য, অবাঞ্ছিত বিভিন্ন দ্রব্য, বা অনেক সময় হতে পারে বিল্ডিং ভেঙে যাওয়া কোনো দ্রব্য, বা যে কাগজপত্রগুলো লাগে না সেগুলো বিভিন্নভাবে দ্রব্য, সেইগুলো যখন তারা সংগ্রহ করে বাড়ি বাড়িতে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, সেটাই হচ্ছে পৌরসভার বর্জ্য। তাহলে শহর নগরাঞ্চলে বাড়িঘর, হাউজিং কমপ্লেক্স, মানে যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র, বিভিন্ন শপিং মল যেগুলো রয়ে থাকে, বিভিন্ন বড় বড় দেখবে শপিং মলে বড় রেস্টুরেন্ট থাকে, খাটাল থেকে যেসব ব্যবহারের অযোগ্য বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদেরকেই বলা হয় পৌর বর্জ্য। তাহলে এইগুলো পৌরসভা কালেক্ট করছে। দেখো এইরকম ঘর তোমরা দেখেছো, এবং এর ভিতরে এরকম একটা গাড়ি থাকে, এই যে গাড়ি, এবং এই গাড়িগুলো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা কি করে? নোংরা কালেক্ট করে।
ওয়েস্ট কালেক্ট করে এসে তারপর এখানটা জমা করে, এখান থেকে আবার কোনো বড় গাড়ি বা এই গাড়িতে করেই আবার, বিশেষ করে আমাদের কলকাতার কথা যদি বলি, ধাপা যে স্টেশন রয়েছে, ধাপার মাঠ বলা হয়, সেখানে কিন্তু এই দ্রব্যগুলো সব ফেলে রাখা হয়। ঠিক আছে, তাহলে এগুলো আবার কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় প্রকৃতির হতে পারে, এবং এগুলো পরিবেশকে কলুষিত করে। যাতে না করতে পারে সেই জন্য পৌরসভা এগুলোকে নিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদেরকে পরবর্তী কাজের জন্য রেখে দিয়ে আসে। ঠিক আছে, তো পৌরসভা কি কি দ্রব্য কালেক্ট করছে, কোথা থেকে কালেক্ট করছে? প্রথমে গৃহস্থালী, অর্থাৎ আমাদের বাড়ি থেকে। খাটাল, গরু মহিষের মলমূত্র, অনেক সময় দেখা গেল কোনো কোনো জায়গায় খাটাল রয়েছে, সেগুলো যদি ড্রেন বা বিভিন্ন জায়গায় মিশে যায় তাহলে ড্রেনের জল সরবরাহ বন্ধ হয়ে যাবে, সেই জন্য এখান থেকেও সংগ্রহ করা হয়। গৃহ নির্মাণের উপকরণ, এই যে ভাঙা ইট, কাঁকড়, লোহার টুকরো, ধুলো, বালি, ডিকম্পোজাল যে ওয়েস্ট, এগুলো কিন্তু সহজে মিশে যায় না, এগুলোকেও কালেক্ট করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠান কি কি? হোটেল, রেস্টুরেন্ট, এই যে বিভিন্ন ফুটের যে দেখবে হোটেল, এত ফুটের হোটেল রয়েছে, স্ট্রিট ফুড রয়েছে, বড় বড় হোটেল রয়েছে। এই হোটেল, রেস্টুরেন্ট, দোকান বাজার, অনুষ্ঠান বাড়ি থেকে উৎপন্ন বিভিন্ন শাকসবজি, ফলের খোসার যে দ্রব্যগুলো, তারপরে যে প্লেট, ডাস্টবিন, আমরা একটা কোনো অনুষ্ঠান বাড়ি হলে কি হয়, কত রকম কফির কাপ, পকোড়ার প্লেট, খাওয়ার প্লেট, জলের কাপ, এবং আরও তো বিভিন্ন কিছু প্লাস্টিক উৎপন্ন সেগুলো তো রয়েছে। কত পরিমাণ বজ্রদ্রব্য উৎপন্ন হয় ভাবতে পারছো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে? তাহলে আমাদের বাড়িতে যদি 4-5টা লোকে, 2-3টে লোকে খাওয়ার জন্য যে পরিমাণ বজ্রদ্রব্য উৎপন্ন হয়, তাহলে একটা অনুষ্ঠান বাড়িতে যদি 300, 400, 500 লোকের খাওয়ার ব্যবস্থা হয়, তাহলে সেখানটা কি হবে ভাবতে পারছো তো? তাহলে সেরকমই হয়। বিভিন্ন থার্মোকলের কাপ, প্লেট, কাঁচ, পলিথিন, প্লাস্টিক, ধাতব ক্যান, এগুলো কিন্তু উৎপন্ন হয়। নর্দমা থেকে, নর্দমার নোংরা জল সহ সমস্ত জৈব অজৈব পদার্থ, অর্থাৎ নর্দমা পরিষ্কার করতে হয় তাদেরকে। হাসপাতাল থেকেও, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্র থেকে, বিভিন্ন সরকারি হোক বেসরকারি হাসপাতাল হোক, সেখান থেকেও চিকিৎসা সংক্রান্ত সব অসংক্রামক বর্জ্য, অসংক্রামক কেন বলা হলো, কারণ পৌরসভা তো সেইগুলো নিয়ে এক জায়গায় ফেলে দেয়। সংক্রামিত বর্জ্যের আলাদা তার ধরন রয়েছে, সেগুলো সেখান থেকে স্টেরিলাইজড করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে তাদেরকে নষ্ট করা হয়। আবার কিছু কিছু জিনিস রিইউজ সেভাবে করা হয় না, কিন্তু সেটারও নির্দিষ্টভাবে সেগুলোকে পরিশোধন করতে হয়, তারপর নষ্ট করতে হয়। না হলে পরিবেশে যদি রোগ জীবাণুগুলো ছড়িয়ে মানে ভেসে বেড়ায়, তাহলে মানুষের আবার ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে পৌরসভা কি কি দ্রব্য বা কোথা থেকে কালেক্ট করে বোঝা গেল। এরপরে রয়েছে জৈব দ্রব্য। কোথা থেকে জৈব দ্রব্য উৎপন্ন? অর্থাৎ জৈব দ্রব্য মানে কি? যেগুলো সহজে পচে যায়, নষ্ট হয়ে যায়। বাজার, হাট, গৃহস্থালী, কৃষিক্ষেত্র থেকে, শিল্প থেকে যেসব বজ্রদ্রব্য বা উদ্ভিদ এবং প্রাণীজাত এই যে দ্রব্যগুলো যেগুলো সহজেই মাটিতে মিশে যায়, তাদেরকে জৈব বর্জ্য বলা হয়। এই বর্জ্য কি? এই বর্জ্য কিন্তু দ্রুত পচনশীল। ঠিক আছে, মাটির উর্বরতা যেমন বাড়ায়, তার সাথে সাথে এই প্রাকৃতিক বিপর্যয়ের মৃত দেহাবশেষ থেকে প্রচুর জৈব বর্জ্য উৎপন্ন হয়। মাটিতে মিশে গেলে কি হয়? মাটির একটা উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, যেহেতু সারের কাজ করে দেয়। কোন কোন জায়গাগুলো থেকে জৈব বর্জ্য পাওয়া যায়? হাট বাজারে জৈব বর্জ্য, শুকনো, পচা ও ব্যবহারের অযোগ্য শাকসবজি, ফলমূল, মাছ ও মাংসের অবশিষ্ট নোংরা জল, অর্থাৎ যে এই যে বাজারে দেখতে থাকবে যেখানে মাংস কাটা হচ্ছে, মাছ কাটা হচ্ছে, সেখান থেকে নোংরা জল কিন্তু ড্রেনের মাধ্যমে গিয়ে আবার মিশে যাচ্ছে। জৈব দ্রব্য এগুলো। গৃহস্থলী জৈব বর্জ্য, খাদ্য উপকরণ, উচ্ছিষ্ট খাদ্য, কাগজ খণ্ড, কাঠের দ্রব্য, এগুলো এই যে বাজারে পড়ে রয়েছে, বাজারের মধ্যেকার অংশে। কৃষিজ দ্রব্য, ফসলের অবশিষ্টাংশ, দড়ি, পশুর মলমূত্র, এগুলোও জৈব বর্জ্য। শিল্প থেকে কি কি? সেলুলোজ, কাগজের অবশিষ্টাংশ, আখের ছিবড়া, চামড়া, এগুলো সহজে মিশে যায় মাটিতে। একমাত্র হাড় ছাড়া যে কোনো প্রাণী দেহের বা যে কোনো প্রাণী জাতীয় বিভিন্ন হাড় ছাড়া কিন্তু সবকিছু সহজে পরিবেশে মিশে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওই জৈব দ্রব্য এইগুলো। 6 নম্বর রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ আমরা যে হসপিটালে
বা নার্সিং হোমে আমরা যাই, সেখান থেকে যে বজ্রদ্রব্য উৎপন্ন হয়, দেখো দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন সিরিঞ্জ, ওষুধের বিভিন্ন কৌটো, প্যাকেট, এই যে ব্যাপারে গ্লাভস, তারপরে প্রত্যেকদিন রোগীকে পড়ানোর জন্য বিভিন্ন ধরনের যে ডাক্তাররা গ্লাস ব্যবহার করে, মাথায় ক্যাপ ব্যবহার করেন, পরিষ্কার, তারপর কারো কোথায় কেটে চড়ে গেলে যে পরিষ্কার করা হয়, যে তুলো, গজ প্রচুর পরিমাণে। এবং এই যে দেখো মানে সেলাইন দেওয়ার যে পাইপ, শুধু সেলাইন দেওয়ার জন্য, রক্তের জন্য সেলাইন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পাইপ কিন্তু মানুষের শরীরে লাগিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। তো এই যে জিনিসগুলো, ঠিক আছে। এবং এই স্বাস্থ্যকেন্দ্রের জিনিসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংক্রামক আর একটা হচ্ছে অসংক্রামক। অর্থাৎ যেটা আমাদের মানুষের শরীরে সরাসরি কোনো সূঁচ বা ইঞ্জেকশন, এই জিনিসগুলো কিন্তু সংক্রামিত, বা কারোর কোথাও কোনো জায়গায় ড্রেসিং করার পরে সেই যে দ্রব্যগুলো, জীবাণু অলরেডি লেগে রয়েছে, এগুলো সংক্রামিত দ্রব্য। তাহলে যাতে এইগুলো যাতে আবার গিয়ে পরিবেশে না মিশতে পারে, সেই জন্য আগে থেকে এদেরকে পৃথক করে রাখা হয়। এবং দেখবে হসপিটালে গেলে অনেকগুলো করে ডাস্টবিন থাকে, যেটাতে সংক্রামক এবং অসংক্রামকের চিহ্নিত করে দেওয়া থাকে, যে এইটাতে এই জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা হবে, তাহলে সেখান থেকে তাহলে পৃথক আর আলাদা করে করতে হবে না। তো কোন কোন জায়গায় হচ্ছে হাসপাতাল, নার্সিং হোম, ডিসপেন্সারি অর্থাৎ ওষুধের দোকান, বিভিন্ন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র, প্যাথোলজি যে বিভিন্ন রয়েছে, পলিক্লিনিক রয়েছে, এখান থেকে অবাঞ্ছিত এবং পরিত্যক্ত বর্জ্যদ্রব্য উৎপন্ন হয়, তাদেরকে তাদের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলা হয়। এগুলো কি হয়, বাতাসে জীবাণু ছড়িয়ে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। একটা সংক্রামক আর একটা হচ্ছে অসংক্রামক। সংক্রামক বর্জ্য কোনগুলো, তাহলে যেগুলো যে চিকিৎসা সংক্রান্ত পদার্থগুলো, যে চিকিৎসা সংক্রান্ত পদার্থগুলো বর্জ্য নানা জীবাণু বহন করে, বিভিন্ন রোগ সংক্রমণ ঘটাতে পারে বা ঘটায়, তাদেরকে সংক্রামক বর্জ্য বলা হচ্ছে। চিকিৎসা বর্জ্যের 10% হচ্ছে সংক্রামিত বর্জ্য, ঠিক আছে। তো এই যে সংক্রামক বর্জ্যের এর উদাহরণগুলো কি কি, যেগুলো সংক্রামিত হতে পারে, যেগুলো থেকে তোমাদেরকেও সাবধান থাকতে হবে, যে এই নির্দিষ্ট দ্রব্যগুলো যদি আমরা কোথাও পড়ে থাকতে দেখি, তাহলে সেগুলোকে সহজে আমরা হাত দেব না, বা যাতে কারো অসুবিধা না হয়, যদি সেগুলোকে নির্দিষ্ট উপায়, নির্দিষ্ট একটা জায়গায় আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব। সেগুলো কোনগুলো, ইনজেকশন সিরিঞ্জ, যে কোনো কারো ইনজেকশনের সিরিঞ্জ হতে পারে, ব্লেড, ছুরি, কাঁচি, কাঁচের শিশি, প্লাস্টার, লাইনিং ড্রেসিং, এই যে ড্রেসিং করা হয়, কাপড়, রক্তমাখা ব্যান্ডেজ, তুলো, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর বিভিন্ন প্লেট, এগুলো কিন্তু কঠিন সংক্রামক বর্জ্য, ঠিক আছে। এগুলো কঠিন, এই যে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো কিন্তু সহজে কোনো দিন নষ্ট হবে, কারণ এটা তো একটা প্লাস্টিকের একটা দ্রব্য, প্লেট তো। আর তরল সংক্রামক, পরিত্যক্ত রক্ত, সংক্রামক তরল ওষুধ, এই হচ্ছে তরল সংক্রামক বর্জ্যের মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেল স্বাস্থ্যকেন্দ্র থেকে কি কিভাবে বর্জ্যপদার্থ উৎপন্ন হচ্ছে, একটা সংক্রামক আর একটা হচ্ছে অসংক্রামক। সংক্রামকটা কি কি, যেগুলো থেকে সাবধান থাকতে হবে আমাদের সবাইকে, ইনজেকশন, সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, ড্রেসিং, রক্তমাখা, তুলো, গজ, এইগুলো। আর এবার দেখি আমরা অসংক্রামক বিভিন্ন বর্জ্য, সেটা কি, তাহলে চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য সহজে জীবাণু বহন করে না এবং রোগ সংক্রমণও ঘটায় না। হ্যাঁ, তাহলে অসংক্রামক বর্জ্য, তাহলে যেগুলো সহজে রোগ জীবাণু ছড়ায় না, পরিবেশে ছড়িয়ে পারে না এবং রোগ সংক্রমণ ঘটাতে পারে না, তাদেরকে অসংক্রামক বর্জ্য বলা হচ্ছে। চিকিৎসা বর্জ্যের 90% হচ্ছে অসংক্রামক বর্জ্য। আগের অংশে কি বললাম আমরা, সংক্রামিত যে বর্জ্য, সেই বর্জ্যের পরিমাণ কত ছিল, 10%, তাই তো। এই 10% বর্জ্য, যেগুলো পরিবেশে খুব সহজেই রোগ জীবাণু ছড়িয়ে দিতে পারে বা ছড়িয়ে ফেলে এবং পরিবেশের ক্ষতি করে, শুধু পরিবেশের নয়, মানুষেরও ক্ষতি করতে পারে, মানুষ নতুনভাবে আবার সেই রোগ জীবাণুতে সংক্রামিত হতে পারে। তাহলে এই অসংক্রামিত বর্জ্যের পরিমাণ 90%, সংক্রামিত বর্জ্যের পরিমাণ 10%। এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্নে আসতে পারে। এর রাসায়নিক বর্জ্য কি কি রয়েছে, অ্যাসিড রয়েছে, ফরমালিন রয়েছে, স্পিরিট ক্লোরোফর্ম রয়েছে, এগুলো রাসায়নিক বর্জ্য হিসাবে।
সাইটোটক্সিক বর্জ্য হিসাবে রয়েছে ওষুধের ফয়েল, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি, বিভিন্ন বর্জ্যপদার্থ সমূহ রয়েছে। তেজস্ক্রিয় বর্জ্য হিসাবে পরিত্যক্ত এমআরআই, সিটি স্ক্যানের যন্ত্র বা যন্ত্রাংশ, এগুলোও আমরা দেখতে পাই। অন্যান্য হিসাবে কি কি রয়েছে? প্লাস্টিক, রান্নাঘরের আবর্জনা, অতিরিক্ত খাবার, অফিসের আবর্জনা, ভাঙা কাঁচ এবং স্যালাইনের বোতলপত্রগুলো রয়েছে, যেগুলো সহজে রোগ সংক্রামিত করতে পারে না। এবার লাস্ট যে 7 নম্বর রয়েছে, অর্থাৎ আমরা যে গৃহস্থালী থেকে শুরু করেছিলাম, গৃহস্থালী, শিল্প, জৈব, কৃষিজ, পৌরসভা, তারপরে চিকিৎসা ক্ষেত্র থেকে, এবং লাস্ট হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। সেগুলো কি কি? আণবিক খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র। এই খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। সেখানে ইউরেনিয়াম খনি থেকে নির্গত যেসব বজ্র পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় তাদেরকেই তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। এবং এটা সহজে পরিবেশে মিশতে পারে না, কিন্তু অসাবধানতায় যদি পরিবেশে মিশে যায় তাহলে কিন্তু সামান্য একটুতে এর ক্ষতিকর ভয়ঙ্কর প্রভাব কিন্তু সাংঘাতিক। যদি 1% পরিবেশে মিশে যায় না, তাহলে দেখা গেল 50,000 থেকে 1,000 থেকে 50,000 পর্যন্ত মানুষের ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের। ঠিক আছে, তাহলে এগুলো দেখতে হবে। কি কি উদাহরণ আছে? ট্রাইটিয়াম, স্ট্রনসিয়াম 90, সিজিয়াম, ক্রিপ্টন, আয়োডিন ইত্যাদি গ্যাস, এছাড়াও ইউরেনিয়াম, থোরিয়াম মিশ্রিত, এবার জল, ছাই, অবৈধ জ্বালানি, এগুলো রয়েছে। এবং এগুলো মানুষ সহ প্রাণীদের ওপর কিন্তু মারাত্মক একটা প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয় বর্জ্য হয়ে গেলে এগুলো হচ্ছে বজ্রের উৎস, তাদের বিভিন্ন জায়গার প্রকারভেদ। আর এইখান থেকে আমরা আরো তথ্য জানবো, সেটা হচ্ছে যে এই যে বজ্র প্রতিদিন উৎপন্ন হচ্ছে, গ্রামে 300 গ্রাম প্রতি জন, মানে গ্রামে যে জনসংখ্যার পরিমাণটা কম এবং গ্রামে সবটুকু হয়তো কিনতে হয় না, কিছুটা পুনর্ব্যবহারও করা যেতে পারে, কিন্তু শহরে দেখো 500 গ্রাম পার হেড কিন্তু বর্জ্য উৎপন্ন হয়। ঠিক আছে, একটি ডাস্টবিনে খেয়াল করে দেখবে 30% কাগজ থাকে, 23% শাকসবজির বিভিন্ন অংশ থাকে, আর 21% ধুলো ময়লা আর নোংরা থাকে, আর 9% থাকে ধাতু। মানে এগুলো বিভিন্ন জায়গায় সমীক্ষা করে দেখা গেছে যে এইরকম ভাবে বিভিন্নভাবে ডাস্টবিনগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে, এরকম ভাবে ডাস্টবিনের অংশ থাকে। ঠিক আছে, আচ্ছা, আরো দু একটা তথ্য তোমাদেরকে একটু জানাই। বজ্র পুড়িয়ে ফেলার যে যন্ত্র, সেটাকে বলা হয় ইনসিনারেটর। ঠিক আছে, পাইরোলিসিস কি যদি তোমাদের জানতে চায়, তাহলে কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহন, এটা হচ্ছে পাইরোলিসিস। কঠিন বর্জ্যের, কঠিন যে বর্জ্য তো অক্সিজেন ছাড়াই কিন্তু জ্বলবে, সেরকম পদ্ধতিকে বলা হয় পাইরোলিসিস। আর বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয় 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয়। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা যেটুকু অংশ আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। খুব ভালো। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে নাও, যাতে তোমাদের বুঝতে বা জানতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা একটু সবাই লিখে নাও, এবং এই প্রশ্নগুলোকে সামনে রেখেই কিন্তু তোমরা যদি টেক্সট বই থেকে উত্তরগুলো পড়তে পারো তাহলে কিন্তু সেটা তোমাদের পক্ষে খুবই ভালো। এবং আমি পরবর্তী ক্লাসে প্রথমেই কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা শুরু করব। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।